তো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি নিবেদন। যারা এখনও এই ভৌতিক জগতের অংশ হননি, নিঃশব্দে সাবস্ক্রাইব করে দিন। এই ভৌতিকতা ছড়িয়ে দিন তাদের কাছে যারা আপনার মতোই রাতের অদ্ভুতুড়ে নিস্তব্ধতা ভালোবাসে। আজকের এই গা ছমছমে অভিজ্ঞতা আমাদের কাছে পাঠিয়েছেন সজল রহমান, কুমিল্লা সদরের এক অপ্রকাশিত গ্রাম থেকে। সজল আমাদের পুরনো সঙ্গী। তার পাঠানো প্রত্যেকটি ঘটনায় আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এনাফ ছিল। কিন্তু এইবারের কাহিনী ভিন্ন। এইবার তিনি যা পাঠিয়েছেন তা তার দাদাবাড়ির অঞ্চলের এক প্রচলিত বিশ্বাস, বা বলা ভালো এক অন্ধকার কিংবদন্তিকে ঘিরে। এমন এক কথা যা সেখানকার বাতাসে ফিসফিস করে ফেরে। যেই কিংবদন্তির শুধু সাক্ষী নয় এলাকাবাসী, এর এক শীতল অংশ সজল নিজে অনুভব করেছেন, দেখেছেন নিজের চোখে। আমার কাছে তার পাঠানো বিবরণীটি পড়ার পর বেশ কিছুক্ষণ আমি স্তব্ধ হয়েছিলাম। সেই ঘটনায় আজ আপনাদের শোনাব। চলুন ফিরে যায় অনেক বছর পেছনে। সালটা 1987 কিংবা 88। আজ থেকে অনেকগুলো বছর আগে। সজল তখন একদমই শিশু। গিয়েছিল তার দাদাবাড়ি বেড়াতে। তার সেই বাড়িটা ছিল একেবারে অতি গ্রামীণ পাড়াগাঁয়ে এক গভীর গ্রাম্য পরিবেশে। ভাবতে পারেন সেই সময়ের কথা, যখন বিভাগীয় শহরের অনেক অংশেই আধুনিকতার আলো পৌঁছায়নি। বিদ্যুৎ নামক সভ্যতা তখনও অনেক মাটিকে স্পর্শ করেনি। সজলের দাদাবাড়ির অবস্থাও ঠিক তেমনই ছিল। যদিও তার দাদা ছিলেন সেই অঞ্চলের একজন প্রতাপশালী, অবস্থাশালী মানুষ। সবাই তাকে এক নামে চিনত, তার হুকুমেই যেন সব চলত। কিন্তু এত দাপট সত্ত্বেও সেই গ্রামে রাত নামলেই নেমে আসত আদিম অন্ধকার। সজলের ভাষায় সেই সময়টা ছিল অন্যরকম। রাত হওয়া মানেই অসীম অন্ধকার, যেন সমস্ত গ্রামকে এক কালো চাদরে ঢেকে দেওয়া হতো। অমাবস্যায় তো কথাই নেই, আর চাঁদ উঠলে শুধু সেই চাঁদের আবছা ফ্যাকাশে আলোয় পথ চলতে হতো। বাকি ভরসা ছিল হারিকেন আর কুপির কাঁপা কাঁপা আলো। এক অন্যরকম পরিবেশ, তাই না? তো সেই আদিম পরিবেশে এক ছুটিতে সজল গেল তার দাদার বাড়ি। তাদের বাড়িগুলোর গড়নও ছিল অদ্ভুত। এক একটি অংশে এক একজন থাকতেন, যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। মাঝখানের অংশে থাকতেন তার দাদি। সজলের দুই দাদি ছিলেন। তিনি তার এক দাদির কাছেই খুব শখ করে থাকতেন, আর সেই দাদির ঘরের পাশেই ছিল তার দাদার ঘর। তিনি একাই থাকতেন সেই কামরায়, সম্পূর্ণ একা। চাচা চাচি ফুপুদের ঘরও ছিল আলাদা। মাঝখানে বিশাল এক উঠান, আর ঘরগুলোর পেছনেই ওত পেতে ছিল এক আদিম বাঁশবন। বিশাল নয়, যেন আদিগন্ত বিস্তৃত এক সবুজ গোলক ধাঁধা। এই বাঁশবনের শেষ কোথায় তা বোঝার ক্ষমতা শিশু সজলের ছিল না। শুধু দেখত ওটা সাপের মতো এঁকে বেঁকে হারিয়ে গেছে দৃষ্টির আড়ালে। ওর ভেতর দিয়ে যে পথ গেছে তা মানুষকে অন্য জায়গায় পৌঁছে দিত ঠিকই, কিন্তু মনে হতো ওই পথ যেন এক ফাঁদ। কারণ এই বাঁশবন সাধারণ ছিল না। কোথাও ঘন হয়ে এমনভাবে জন্মেছে যে দিনের আলো তার মাটি ছুঁতে পারত না, যেন এক জীবন্ত অরণ্য। আবার কোথাও ছড়ানো ছিটানো, এক ঝাড় থেকে আরেক ঝাড়ে যেতে মাঝখানে ভৌতিক এক ঘুলঘুলিয়া। আর এই বাঁশবনই শ্বাস নিত ভয়ে নিজে। সূর্য ডোবাটা ছিল একটা সংকেত। বিকেল গড়ালেই ওই পথ দিয়ে আর কোনো প্রাণের সাড়া পাওয়া যেত না, কারণ সেখানে রাজত্ব করত এক অভিশপ্ত নাম, যা মানুষ ভয়ে উচ্চারণও করত না: বিলাই বুড়ি। তারা বলতো ওটা কোনো মানুষ নয়, ওটা চলমান এক জমাট বাঁধা অন্ধকারের অভরূপ। এক প্যাঁচে শাড়ি পরা কুজো এক বৃদ্ধার মতো এগিয়ে আসে, কিন্তু তার কোনো মুখ নেই, চেহারা নেই। আর তার নাম বিলাই বুড়ি, কারণ তার চারপাশে ঘুরত ছায়ার তৈরি কিছু জীব, আকৃতিতে বিড়ালের মতো, কিন্তু তারা বিড়াল নয়। কুচকুচে কালো, অস্বাভাবিক সেই অভরূপগুলো তার দেহরক্ষের মতো সব সময় তাকে ঘিরে রাখত। যারা তাকে ভুল করে দেখে ফেলত তাদের পরিণতি হতো ভয়ঙ্কর। কারো হৃৎপিণ্ড ভয়েই থেমে যেত, কারো শরীরে বাসা বাঁধত এমন অসুখ যার কোনো চিকিৎসা ছিল না। এই আতঙ্ক এতটাই তীব্র ছিল যে রাতের বেলা ওই অঞ্চলের বাতাসও যেন ভারী হয়ে থাকত। কিন্তু শিশু সজল এই উৎপেতে থাকা অভিশাপ সম্বন্ধে কিচ্ছু জানত না। সে এসেছে দাদাবাড়ি বেড়াতে,
তার কাছেই নতুন পরিবেশটাই ছিল এক আনন্দের রাজ্য। এরপর এলো সেই রাতটা। দাদির সাথে সে শুয়ে আছে, পাশে অন্য বিছানায় তার ফুফু। ঘরটার গঠনও যেন গল্পের জন্যই তৈরি। পেছনে একটা অরক্ষিত জানলা যা সরাসরি বাঁশঝাড়ের হৃৎপিণ্ডের দিকে তাকিয়ে থাকত। সামনে কাঠের দরজা যা খুললেই বারান্দা, আর তারপরেই সেই বিশাল উঠান। উঠানের বাঁ দিকে শুরু হয়েছে সেই বাঁশবনের অন্ধকার। তার আগেই বাথরুম আর গোসলখানা, বিচ্ছিন্ন একা দাঁড়িয়ে থাকা দুটো কাঠামো। আর সেই রাতে দাদির সাথে শুয়ে সে ভূতের গল্প শুনছিল, তাদের এলাকার নানা অলৌকিক কেচ্ছা। প্রতিটি গল্পে সে ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, আবার পরক্ষণেই উত্তেজনায় শিউরে উঠছিল। সে জানত না প্রতিটি গল্পের সাথে সাথে ঘরের কোণের ছায়াগুলো আলো গভীর, আরও সাহসী হয়ে উঠছিল। তার কাছে এটা ছিল রোমাঞ্চ আর উত্তেজনার এক জগৎ। ভয়ে সে কুঁকড়ে যাচ্ছে, দাদিকে আঁকড়ে ধরে আছে, আর কাঁপা কাঁপা গলায় ফুপুকে জিজ্ঞেস করছে, এটা সত্যি? ফুপুর উত্তরটা ছিল আরও ভয়ের, হ্যাঁ সত্যি। ভয়টা তখন আরও জাঁকিয়ে বসল। দাদির ঘরে পেছনে জানলাটা খোলা, গরমের জন্য নয়, যেন বাইরের অন্ধকারকে ভেতরে আমন্ত্রণ করানোর জন্য এক অরক্ষিত প্রবেশপথ। সেই জানলা দিয়ে পূর্ণিমার বিশাল থ্যাকাশে ঝাড়টাকে দেখা যাচ্ছে, আর তার আলোয় বাঁশের পাতাগুলো এমনভাবে নড়ছে যেন কালো কালো আঙুন ইশারা করে ডাকছে। সজলের কাছে এই জগৎটার স্বপ্নের মতো লাগছে না, বরং এক দুঃস্বপ্নের শুরু বলে মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কাঠের দরজায় শব্দটা হলো, ঠক ঠক ঠক। একটা তীক্ষ্ণ অচেনা নারী কণ্ঠ দাদির নাম ধরে ডাকল। সজল দেখল তার দাদির শরীরটা শক্ত হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসলো না, শুধু রাতের নিস্তব্ধতা আরও গভীর হলো। দাদি আস্তে করে উঠে দাঁড়ালেন। ঘরের কোণে টিনটিন করে জ্বলতে থাকা হারিকেনের আলোটা বাড়াতেই ছায়াগুলো জীবন্ত হয়ে দেয়ালে নাচতে শুরু করলো। তিনি ভয়ে ভয়ে দরজাটা খুলতেই একটা ঝাঁপটা হিমশীতল বাতাস যেন কোনো অদৃশ্য শরীর গা ঘেঁষে ভেতরে ঢুকে এসে এলো। কিন্তু বাইরে কেউ নেই, চাঁদের আলোয় উঠোনটা ভেসে যাচ্ছে থমথমে, মৃত। দাদার ঘরের দরজাও বন্ধ, সব নীরব। দাদি অনেকক্ষণ সেদিকে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। তার ঠোঁট কাঁপছিল, ফিসফিস করে দোয়া বেরিয়ে আসছিল। তিনি এসে সজলের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, ঘুমায় যাও বাবা, ভয় পায় না, আমি আর তোমার পুপোতা লগেই আছি। ওই বিলাই বুড়ি কিচ্ছু করতে পারবে না, দোয়া পুড়ে ফুক দিয়ে দিছি তোমারে। বিলাই বুড়িতে দূরের কথা, তুমি শয়তানও কিচ্ছু করতে পারে না। কিন্তু তার নিজের গলাতেই ছিল ভয়। সজল চোখ বন্ধ করল, কিন্তু তার কানে আসছিল দাদির ফিস ফিস করে দোয়া তড়া, আর বাইরে ঝিঝি পোকার এক টানা ডাক, যা হঠাৎ করেই থেমে গেল। আর তখনই দরজায় আবার আঘাতটা এলো, এবার আরও হিংস্র, আরও জোরে। খট 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 খট। আবারও সেই একই ডাক। দাদির মুখ থেকে এইবার কোনো শব্দ বের হয়নি, শুধু দোয়ার গতি আরও বেড়ে গেল। আর ঠিক তখনই শুরু হলো আসল আতঙ্ক। টিনের চালের উপর শব্দটা শুরু হলো, মড়াচ মড়াচ মড়াচ, যেন চালের উপর কেউ বাঁশের চাবুক আছড়ে ফেলছে, চটাস চটাস। এরপর ধুম করে এক ভয়ঙ্কর শব্দ, যেন চালটা ভেঙে কেউ বাফে পড়ল ঘরের মাথায়। আর সাথে সাথে কয়েকটা থপথপে পায়ের শব্দ ছুটে গেল চালের এ পাশ থেকে ও পাশে। সজলের দাদির ততক্ষণে ভয়ে জমে গেছেন। ফুপু চিৎকার করে লাফ দিয়ে তাদের বিছানায় চলে এলো। এখন এক বিছানায় তিনজন একে অপরকে জড়িয়ে থরথর করে কাঁদছে। দাদি তখন শব্দ করে দোয়া পড়ছেন, আর বাইরে যেন প্রলয় শুরু হয়ে আছে। মনে হচ্ছে কেউ জীবন্ত বাঁশগুলোকে মোচড়াচ্ছে, ছিঁড়ে ফেলছে, আর তার সাথে মিশে আছে এক অমানসিক চেরা গলার চিৎকার। বিড়ালের মতো নয়, তার চেয়েও ভয়ঙ্কর, তিষ্মিতিচু, এবং একটা নয়, অনেকগুলো। দরজার বাইরে তখন সেই শব্দগুলো ঘুরপাক খাচ্ছে, আর ঠিক তখনই দরজা আবার নক হলো, কিন্তু এবার ডাকটা পরিচিত, তার দাদার কণ্ঠ। দরজা খোলো। আরিফের দাদি তখন উঠে দাঁড়ালেন। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় তার মুখ দেখাচ্ছে ফ্যাকাশে। দাদির কাঁপা কাঁপা গলা দিয়ে বেরিয়ে এলো, এটা তুমি? আমার ভয় লাগছে। দাদা শুধু বললেন, হ্যাঁ আমি, বলেই তিনি দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার হাতে একটা শক্ত লাঠি। দরজাটা ধড়াম করে বন্ধ করে দিয়ে তিনি ফিসফিস করে বললেন, বিলাই বুড়ি নামছে, চুপচাপ দোয়া পড়া সবাই। তিনি বললেন, আমি মাওলানা সাহেবকে ডেকে আনি। দাদি আটকাতে চাইলেন, হে অবস্থায় বাইরে যাবে? কিন্তু দাদা সাহস করে বেরিয়ে গেলেন। আর তখনই সজল এক অদ্ভুত অবিশ্বাস্য দৃশ্য দেখল। দরজা খোলার সাথে সাথেই
বাইরের সব শব্দ থেমে গেছে। উঠোনে কোনো ঝড় নেই, কোনো বাস পড়ার চিহ্ন মাত্র নেই। শুধু চাঁদের আলোয় ভেসে যাচ্ছে থমথমে উঠোন। যেন এতক্ষণ যা ঘুরছিল সবটাই ছিল এই ঘরের ভেতরেই। দাদা দোয়া পড়তে পড়তে উঠোনে নামতেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলেন এক মাওলানা। দাদা তাকে দেখে হাঁক দিলেন, হুজুর আপনি? তিনি শান্ত গলায় বললেন, আমি তোমার বাড়িতেই আসছি। তারা দুজন যখন উঠোন পেরিয়ে বারান্দায় উঠবেন, ঠিক সেই মুহূর্তে উঠোনের চারপাশ কালো ছায়ায় ছেয়ে গেল। বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল নয়, কুচকুচে কালো অস্বাভাবিক সে অবয়বগুলো তাদের ঘিরে ধরল। চাঁদের আলোতেও তাদের আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর ঠিক তখনই চাঁদটাও মেঘের আড়ালে ঢেকে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হুজুর তার হাতে লাঠিতে ফু দিয়ে চারদিকে ঘোরাতেই ছায়াগুলো যেন এক অদৃশ্য ধাক্কায় আর্তনাদ করে সরে গেল। তারা দ্রুত ঘরে ঢুকলেন। মৌলানা সাহেব দরজা বন্ধ করে দাদাকে বললেন, পরিবারের সাথে গিয়ে বসেন। আর তারপর তিনি তার হাতের লাঠিটা উঁচিয়ে দোয়া পড়া শুরু করলেন। তিনি এক একটা দোয়ার অংশ পড়েন আর টিনের চালের এক এক কোনায় লাঠি দিয়ে বাড়ি দেন। যেখানেই লাঠির বাড়ি পড়ে সেখানকার মড়াত মড়াত শব্দটা থেমে যায়। এভাবে তিনি পুরো চালের শব্দ বন্ধ করে দিলেন। কিন্তু বাইরে তখন বাঁশ ঝাড় জুড়ে শুরু হয়েছে প্রলয়কাণ্ড। হাজারটা বাঁশ যেন একে অপরের সাথে বাড়ি খেয়ে ভেঙে পড়ছে। হুজুর তখন উচ্চকণ্ঠে গর্জে উঠলেন, বিলায় বড়ি, এখান থেকে যা, বিরক্ত করিস না, চলে যা। তার হুঙ্কারে সব থেমে গেল। চারপাশ মৃত নিস্তব্ধ। আর তখনই বাঁশবনের গভীর থেকে ভেসে এলো এক ভয়ার্ত চেরা চিৎকার। কোনো পশুর ডাক নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। তারপর সব চুপ। অনেকক্ষণ পর মৌলানা সাহেব ফিরে এসে দাদির দিকে তাকিয়ে বললেন, ভাবি সাহেব, আপনি আজ এক মারাত্মক ভুল করেছেন। আমি সবাইকে বারণ করেছি এই বাঁশ ঢাড়ে ইষ্টজিস ফেলতে, বিশেষ করে পূর্ণিমার রাতে। বিলাই বুড়ি আসলে এক ক্ষুধার্ত জিন, সে এঁঠো খাবারের গন্ধ সইতে পারে না। আপনি কি আজ কিছু ফেলেছিলেন? দাদির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, সজল খাবার খাইনি, সেই এঁটো ভাত তরকারি ফেলেছিলাম। মৌলানা সাহেব সজলের দিকে তাকিয়ে বললেন, খুব খারাপ কাজ করেছেন। এই এঁঠো জিনিসের লোভেই সেই শিশুকে নিশানা করেছে। ওর শরীরে এই রাতের অভিশাপের চিহ্ন ফুটতে পারে। ওকে সাবধানে রাখুন, যে কোনো সময় অসুখ বিসুখ হতে পারে। মৌলানা সাহেব তখন দোয়া পড়ে সজলকে ফু দিলেন। তাদের ঘরে জমজমের পানি ছিল, সেই পানি তাকে খাওয়ানো হলো, এমনকি সেই পানি মিশিয়ে তাকে গোসলও করানো হলো। এরপর তিনি কঠোর স্বরে বললেন, কাল সকালেই ওকে এখান থেকে পাঠিয়ে দেন, এক মুহূর্ত আর এখানে রাখবেন না। দাদা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কিভাবে জানতে পারলেন আমাদের বিপদের কথা? মৌলানা সাহেব বললেন, আমি এক মাহফিল থেকে ফিরছিলাম। আমার কাছে কিছু অনুগত জিন আছে যারা আমার কাছে বায়াত নিয়েছে। তারাই এসে খবর দেয় যে আপনার বাড়িতে সেই কুখ্যাত বিলাই বুড়ি জিন আক্রমণ করেছে, কারণ এই বাড়িতে এঁটো খাবার ফেলা হয়েছিল। খবর পাওয়ার মাত্রই আমি রওনা দিই। আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এসে যা দেখলাম। দাদা বললেন, আপনি ঠিক সময়ে এসেছেন, না হলে আজ কি হতো বলা মুশকিল। মৌলানা সাহেব আবারও সতর্ক করলেন, ছেলেটাকে শহরে পাঠিয়ে দিন। ওর শরীরে ওই রাতের অভিশাপের চিহ্ন ফুটতে পারে, সম্ভবত হাম হতে পারে, সাবধান থাকবেন। তিনি একাই রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন। সেই রাতে দাদা আর নিজের ঘরে ফিরলেন না, পরিবারের সাথেই থাকলেন। পরদিন সকালেই সজলের গায়ে প্রচণ্ড জ্বর এলো। তাকে সঙ্গে সঙ্গে শহরের এক আত্মীয়র বাসায় পাঠানো হলো, আর সেখান থেকে ঢাকায় আসার পরই মাওলানা সাহেবের কথাই সত্যি হলো, সজলের গায়ে হাম উঠল। সেই অসুস্থতা, সেই অভিশাপের চিহ্ন শরীর থেকে মুছে যেতে অনেকগুলো দিন লেগেছিল। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু সেই রাতের পর সজল আর আগের মতো ছিল না। গ্রামের মানুষ যে মিথ বা প্রচলিত কথা শুনে ভয় পেত, সজল সেই মিথের এক জীবন্ত অংশ হয়ে গিয়েছিল। সে নিজের চোখে দেখেছিল সেই অসরেরই আতঙ্ককে, চাক্ষুষ করেছিল
কেন গ্রামের মানুষ সূর্যাস্তের পর ঘরের দরজা বন্ধ করে দিত। সজল আমাদের কাছে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছে কেমন লাগে এক জীবন্ত কিংবদন্তির মুখোমুখি হতে। গ্রাম বাংলার অনেক ঘটনাই আমরা শুনি, কিন্তু এই কাহিনীটা যেন এক অন্ধকার সত্যের প্রতিচ্ছবি, এক এক্সেপশনাল ঘটনা, যা প্রমাণ করে কিছু মিথ শুধু গল্প নয়, তারা সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকে।